হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প অবনীর ভাঙা সংসার, লেখিকা তানিয়া আনিতা, পর্ব 12। আমি যখন 9-এ পড়ি তখন থেকে এই সমস্যা। বলতে গেলে 9-এর শেষের দিক থেকে এই সমস্যা শুরু হয়। আমি ও আমার ফ্রেন্ড রোজ একসাথে স্কুলে যাওয়া আসা করি। তবে স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রেও আমি কখনো অন্য কোনো দিকে মনোযোগী ছিলাম না। আমি বান্ধবীর সাথে গেলে আড্ডায় মজে থাকতাম। একদিন ও ছিল না, আমাকে একা স্কুলে যেতে হয়। আসলে মা চেয়েছিল গাড়ি নিয়ে যেতে, কিন্তু আমার গাড়িতে ভালো লাগে না, তাই চলে গেলাম। যথারীতি স্কুল শেষ করে বাসায় আসার জন্য আমি বের হলাম। হঠাৎ করে কোত্থেকে একটা ছেলে এসে আমার সামনে দাঁড়ালো। হাই অন্তি, কেমন আছো? আপনি কে? নাম জানলেন কি করে? আমি সোহেল, এবার ইন্টারভিউ উঠেছে। তো আমি কি করব? আমি তো আপনাকে চিনি না। তাহলে আপনি আমার নাম জানলেন কি করে? যাকে ভালোবাসি নাম না জানা কি অস্বাভাবিক কিছু? ছেলেটার কথা শুনে আমি থতমত খেয়ে গেলাম। কি বলে ছেলেটা? জানি না, চিনি না, কি বলে আবল তাবল। এই যে, আপনি কি পাগল নাকি কি বলছেন? আর হুট করে কী সব ভালোবাসার কথা বলছেন? আমি তো আপনাকে জানিও না এসবের মানে কি। আসলে আমি তোমাকে অনেক দিন ধরে চিনি। তোমাকে প্রথম যখন দেখেছিলাম তখন থেকে তোমার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে। প্রথমে ভেবেছিলাম এটা স্বাভাবিক কিছু, কিন্তু বুঝলাম এটা স্বাভাবিক কিছু না। এটা তোমার প্রতি আমার ভালোবাসা। আমি সত্যি তোমাকে ভালোবাসি। অনেক দিন ধরে তোমাকে বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারিনি। তার উপর তোমার সাথে তোমার বান্ধবী ছিল, তাই ওর সামনে লজ্জায় কিছু বলতে পারিনি। কথাটা বলে ছেলেটা কিছুটা লজ্জায় ভং ধরে। এদিকে আমার মাথা পুরো গরম হয়ে যায়। এবার কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। এত সাহস করতে গেছে আপনার? অনেকবার যদি এমন কিছু করেন তবে আমি সোজা আমার পরিবারকে কমপ্লেন করব, মনে রাখবেন। কথাটা বলার পরও তার কোনো নড়চড় দেখলাম না, বরং আগে আড়ালে থাকলেও এরপর প্রায় হুটহাট সামনে চলে আসতো। একই কথা বারবার বলতো। ওর যন্ত্রণা থেকে বাঁচার জন্য শেষে গাড়িতে যাওয়া আসা শুরু করলাম। গাড়ি থেকেও খেয়াল করলাম যে সে ওখানে দাঁড়িয়ে থাকতো, তবে আমাকে দেখেনি কখনো। এর মাঝে ফাইনাল পরীক্ষাও শেষ হয়। ট্রেনে ওঠার পর থেকে আবারও শুরু হয় নতুন সমস্যা। এবার সরাসরি নয়, ফোনে বিরক্ত করা শুরু করে। একদিন একটা আননোন নাম্বার থেকে কল আসে, রিসিভ না করে রেখে দেয়। এভাবে বেশ কিছুদিন সময় রিসিভ না করার পরও যখন কল আসতে থাকে তখন উনি উপায় না পেয়ে রিসিভ করে। হ্যালো হ্যালো করার পর যখন রেসপন্স পাচ্ছিলাম না, তখন কেটে দিতে যাব, তখনই একটা কণ্ঠস্বর শুনি, কেমন আছো? কথাটা শুনে কিছুটা অবাক হয়। আমি যেমন থাকি না কেন, আপনি কে? কণ্ঠ শুনে চিনতে পারছো না আমি কে? সোহেল আমি। নামটা শুনে গায়ের লোম খাড়া হয়ে গেল। ও নাম্বার পেল কোত্থেকে? নাম্বার পেলেন কোত্থেকে? আর কল দিলেন কেন? বাহ, যাকে ভালোবাসি তার নাম্বার জোগাড় করা কি খুব কঠিন? মনে করো অ্যাঞ্জেল এসে দিয়ে গেছে। কথাটা বলে হাসতে থাকে। অন্তি হুট করে কলটা কেটে দেয়। এরপর আরও কতবার যে কল করেছে হিসাব ছাড়া। শেষে অন্তি নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখে, কিন্তু সোহেল দমেনি। সে একের পর এক আননোন নাম্বার থেকে কল দিতেই থাকে, আর কল দিয়ে এক কথা, সে অন্তিকে ভালোবাসে। একটু আগে কল দিয়ে এসব বলছে। অবনী সবটা শুনে চুপ মেরে বসে থাকে। হুট করে অন্তির ফোনটা আবারও বেজে ওঠে। অবনী বলে ফোনটা রিসিভ করতে। অবনী কথা শুনে অন্তির চোখ বড় করে তাকায়। অবনী কেয়ারহীন ভাব নিয়ে বলে, আমি যা বলছি তাই করো। সোহেল মলের সামনে দাঁড়িয়ে আছে। 10 মিনিট হলো। অন্তি আসবে সে অপেক্ষায়। একটু পর একটা মেয়ে এসে বলল, তুমি কি সোহেল? সোহেল পিছন ফিরে তাকাতে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু
সে তার নাম জানলো কি করে? জি, আমি সোহেল, আপনাকে তো চিনলাম না। তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে চিনি। তুমি যার জন্য অপেক্ষা করছো আমি তার ভাবি। আমি তোমার সব বিষয় জেনে গেছি, যা বলার সরাসরি বলি। দেখো, তুমি জানো আমার ননদ তোমাকে পছন্দ করে না। তুমি সব কিছু জানার পরও ওর সাথে এমন কেন করছো? তাছাড়া তোমারই বা কি এমন বয়স? এখন তো ভালো করে উচ্চ মাধ্যমিক পাশ করনি, এর মাঝে কী ধরনের ভালোবাসার ভূত মাথায় চাপলো? আচ্ছা, কোনো ছেলে যদি তোমার বোনের সাথে এমনটা করে, তবে তুমি কি মানতে, নাকি তাকে গিয়ে সাহায্য করতে? এসব করার জন্য কোনটা? আসলে আমি অন্তিকে খুব পছন্দ করি, ওকে ছাড়া কোনো কিছু ভাবতে পারি না। আমি খুব করে ওকে চাই। তুমি কি জানো তুমি কি বলছো? তুমি যে বয়সে আছো তা পুরোটা আবেগের সময়। তোমার কাছে এখন সব কিছু অনেক রঙিন মনে হবে। তুমি কি জানো তোমার চিন্তায় বিষয়বস্তু তোমার তোমার জীবন ধ্বংসের বড় উপায়দায়ক। এখানকার সময়টা আবেগ ছাড়া আর কিছুই না। সত্যি যদি তুমি ওকে চাও, তবে স্টাডি শেষ করো, সেটেল হও, তবে একে পাওয়ার কথা চিন্তা করো। মনে রেখো, পরিশ্রম ছাড়া জীবনে কিছু অর্জন করা যায় না। যদি আমার কথাগুলো বুঝতে পারো, তবে আজকের পর থেকে নিজেকে তৈরি করার প্রচেষ্টা চালাও, আর অতিরিক্ত ডিস্টার্ব করা বন্ধ করো। যদি এরপরেও তুমি ওকে ডিস্টার্ব করো, তবে পরের পদক্ষেপটা ওর ভাই আর ওর পরিবারে নেবে। অবনীর কথা শুনে অব্র রাগে থরথর করে কাঁপছে। কেউ তার বোনকে এতদিন ধরে ডিস্টার্ব করছে, অথচ সে কিছু জানে না। সে ছেলেটাকে একটা শিক্ষা দিতে হবে। অব্র আলমগীর অবনীর কাছে ছেলের ঠিকানা জানতে চাইলে অবনী ওকে শান্ত করিয়ে সবটা বুঝে বলে, আপনি শান্ত হন, আপনি কিন্তু কথা দিয়েছেন উত্তেজিত হবেন না। তাই বলেছি, না হলে বলতাম না। কিছুদিন অপেক্ষা করুন, দেখুন আর কোনো সমস্যা করে কিনা, তারপর না হয় ব্যবস্থা নেবেন। অবনী কথাটা অব্র মেনে নেয়। অপেক্ষা করে পরবর্তী সময়ের জন্য। অবনী উঠে দরজার কাছে যেতেই অব্র বলে, সরি। সরি শব্দটা শুনে অবনীর পা দমে যায়। ভুল কিছু কি শুনেছে? সেদিন রাতে অমন কাজের জন্য সরি? আসলে ওই ছেলেগুলো তোমাকে ইঙ্গিত করে এমন সব বাজে ভঙ্গিমা করছিল, তাই রেগে গিয়া। অব্র পুরো কথা শেষ করলো না, অবনীর সামনে এসে দাঁড়ালো। সরি বললে কি আমার সেদিনের কষ্টটা কমে যাবে? আচ্ছা, সেদিন কি আদৌ 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 আমার কোনো দোষ ছিল? বিয়ের এতদিন হলো, আমি এখনো পর্যন্ত আপনার সামনে কোনো রূপ অশ্লীল চলাফেরা করেছি? শাড়ি পরা যে কতটা কঠিন সেটা একটা মেয়ে ভালো করে জানে। সেদিন আমি শাড়ি পরতে চাইনি, কিন্তু মা বলল তাই পরলাম। আমি যথেষ্ট সতর্ক ছিলাম এটা নিয়ে, কিন্তু কোনোভাবে শাড়িটা সরে গিয়েছিল, যা আমার অজানা। যদি জানতাম, তবে কখনো হয়তো এমনটা হতো না। কিন্তু আপনাকে বলার পরও আপনি পাত্তা দিলেন না, উল্টো কী করলেন? কথাগুলো বলার সময় অবনীর গলা ধরে আসছিল, কান্না পাওয়ার উপক্রম, কিন্তু শেষ কথায় আর কান্না ধরে রাখা গেল না। হু করে কেঁদে দিল। পানিটা মুছে নিজেকে স্বাভাবিক করে বলল, সব কষ্ট সরিতে ভোলা যায় না। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, তাই তাই বলে এতটাও আঘাত না করলেও পারতেন। সময়ের কারণে হয়তো আজ আমি নিরুপায়, কিন্তু কারো দুর্বলতার সুযোগ নিয়ে তাকে এতটা আঘাত করবেন না, যার জন্য আপনাকে আজীবন পস্তাতে হয়। কথাগুলো বলে অবনী চলে গেল। অব্র সেখানে দাঁড়িয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। অবনী বিকেল ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যেতেই দেখে অন্তির মা সহ আরও
একজন বসে গল্প করছে। মানুষটাকে দেখে বোঝা যাচ্ছে সেটা একটা মেয়ে, কিন্তু উল্টো মুখ করে রাখায় সেটা দেখতে পারছে না। অবনীকে দেখে সিমরান রহমান বলে ওঠেন, এত অবনী চলে এসেছে, এসো এখানে পরিচয় করে দেই। তোমার শ্বশুরের বন্ধুর মেয়ে মোহনা। মোহনা হচ্ছে অবনী, অব্রের বউ। অব্রের বউ কথাটা শুনে মেয়েটা পিছনে ফিরে তাকালো। অবনী মেয়েটার দিকে তাকিয়ে আছে। অবনীকে দেখে মেয়েটা দাঁড়িয়ে পড়ল। দুজনকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে নিল। লম্বা ফর্সা তুলতুলে শরীর, সর্ব মিলিয়ে খুব সুন্দর একটা মেয়ে মোহনা। মোহনা অবনীকে দেখে এগিয়ে যায়। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি? জি আলহামদুলিল্লাহ। আসুন আমার পাশে বসুন। অবনীর এক হাত টেনে নিজের পাশে বসায়। সিমরান রহমান ওদেরকে আড্ডা দিতে বলে কিচেনে চলে যায়। দুজনে গল্প করতে করতে জানতে পারে মোহনা অনার্স 3য় বর্ষে পড়ে, আর অবনী তো ইন্টার পাস। মজার ছলে মোহনা বলে, তার মানে তো ভাবি আমার থেকে অনেক ছোট। তাহলে তো তুমি আর নাম ধরে ডাকা যায় না, কি বলো? কথাটা বলে হেসে দেয়। অবনী শুকনো একটা হাসি দিয়ে বলে, সমস্যা নেই আপু, আপনি যদি আমাকে এমনটা ডাকেন তবে খুশি হব। এভাবে আরও কিছুক্ষণ পর বলে অবনী চলে যায় কিচেনে। অন্তি চলে যায় পড়তে। মোহনা বসে বসে টিভি দেখে। অব্র অফিস থেকে আসতে যেই না দরজা দিয়ে ভিতরে ঢুকলো, মোহনা দৌড়ে গিয়ে অব্রকে জড়িয়ে ধরল। অবনী তখন জিনিস রাখতে কিচেনের বাইরে এসেছে। দৃশ্যটা দেখে অবনীর পা থেমে গেল, চোখ দুটো স্থির হয়ে গেল। কেন জানি বুকের ভিতর কষ্ট হচ্ছে। কিসের জন্য হচ্ছে সেটা অবনী জানে না। মোহনাকে দেখে অব্র অবাক হলো, সাথে খুশি হলো। কেমন আছো মোহনা? এতদিন পরে এবারের কথা মনে পড়লো। না গো, এবারের জন্য নয়, তোমার জন্য এসেছিলাম। কিন্তু তুমি এত দেরি করলে কেন? আমার কি আর কোনো কাজ নেই? আমি অফিসে ছিলাম, চাপে আছি। তো কখন এলে? সন্ধ্যার দিকে। এসে আমার কপালের দুনয়নে তোমাকে খুঁজছে, কিন্তু তুমি তো লাপাত্তা। আচ্ছা, পরে কথা বলছি, আপনি ফ্রেশ হয়ন। কথাটা বলে অব্র উপরে হাঁটা দিল, আর মোহনা হেসে আবারও টিভির সামনে বসলো। অবনী ঠায় দাঁড়িয়ে সব কিছু দেখছে, কিন্তু কিছু বলার সাহস নেই। আসলে সাহসের চেয়ে বড় কথা অধিকার নেই। তাই ওই অবস্থায় দাঁড়িয়ে চোখে জল বিন্দু ফেলতে লাগলো। অবনী রুমের বিছানা ঠিক করছে, অব্র নিচে আছে। মোহনা রুমের দিকে জিজ্ঞেস করলো, কি করো ভাবি? দেখছেন তো বিছানা ঠিক করছি। আপু, আমাকে ভাবি বলবেন না, অবনী বলে ডাকবেন। তুমি কি সন্ধ্যায় বলা কথাটার জন্য রাগ করেছো? না তো, ওটা কোনো বিষয় না। তাহলে কি অন্য কোনো বিষয়? উফ, মনে পড়েছে, আমি অব্রকে তখন জড়িয়ে ধরেছিলাম, তাই হয়তো কারণ। কথাটা শুনিয়ে অবনী কাজের হাতটা থেমে গেল। তারপর আবারও কাজে মন দিল। অবনীর উত্তর না পেয়ে মোহনা আবারও বলল, আসলে কি জানো তো, ছোট বেলাকার অভ্যাস। অব্র আর আমি অনেকটা সময় নিয়ে একসাথে বড় হয়েছি, তাই ওর সাথে আমি অনেক বেশি ক্লোজ। এক কথায় ওর প্রতি আমার একটা আলাদা দুর্বলতা কাজ করে। হতে পারে সেটা একসাথে দীর্ঘ সময় কাটানো বা অন্য কিছু। কথাগুলো বলে হাসতে শুরু করে রুম থেকে বের হয়ে গেল মোহনা। অবনীর বুকটা কেমন জানি ধক করে উঠল। কি বলে গেল মেয়েটা? অন্য কিছু মানে? তার মানে আপু কি? খাবার টেবিলে সবাই খেতে বসেছে। সিমরান রহমান আর অবনী খাবার সার্ভ করছে। বাকিরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে। মাঝে মাঝে মোহনা অব্রের সাথে এটা ওটা নিয়ে হাতাহাতি করছে, যা মোটে পছন্দ করছে না অবনী। কিন্তু কিছু করার নেই। যেখানে মা বাবা চুপ, সেখানে ওর কিছু তো করার নেই। এক পর্যায়ে আশিক সাহেব জিজ্ঞেস করেন, তা মা, মোহনা এতদিন পর চাচ্চুর কথা মনে পড়ল? সেই কখন যে এলে, আর তো দেখাও দিলে না। আর আসার আগে তো একটা খবর দিয়ে আসতে পারতে, তাহলে গাড়ি পাঠিয়ে দিতাম। তো বাসায় সবাই কেমন আছে? জি চাচ্চু, সবাই ভালো আছে।
তৎক্ষণাৎ সিমরান রহমান বলে উঠলেন, আরে সবার কথাকে জিজ্ঞেস করেছ? আগে মোহনার কথা ভালো করে জিজ্ঞেস করো। মায়ের এমন কথাই সবাই উৎসুক দৃষ্টিতে তাকায়। আরে আমাদের মোহনার বিয়ে ঠিক হয়েছে। মোহনার বিয়ের কথা শুনে সবাই চমকে যায়। অব্রত রীতিমতো ওকে চিমটিয়ে কাটা শুরু করে দেয়। আশিক সাহেব বলেন, ও নো, এটার কথা আমি পুরো ভুলে গেছিলাম। রফিক আমাকে জানিয়েছিল মোহনার বিয়ের বিষয় নিয়ে। অফিসের কাজ নিয়ে এতটা বিজি যে তোমাদের বলতে ভুলে গেছিলাম। আশিক সাহেবের কথা শুনে সিমরান রহমান রেগে ওঠেন। একটা কাজ করো, সংসারটা অফিসের সাথে করো, কারণ আমার চেয়ে অফিসই তোমার খবর ভালো জানে। কথাটা শুনে তিনি চুপসে যায়। বুঝতে পারছেন বিবি তার খুব কেঁপেছে। পরে মান ভাঙাতে হবে। মোহনার বিয়ের কথা শুনে অব্র সবাই আনন্দ মেতে উঠল। এদিকে অবনী হিসেব মেলাতে পারল না। যদি বিয়ে ঠিক হয় তবে তখন এসব কথা কেন বলল মোহনা? অবনীর চেহারা দেখে বুঝেছে যে তার মনে কি চলছে। দুজনে চোখাচোখি হতে মোহনার চোখ টিপ্পনি দিল অবনীকে। অবনী রাতে বিছানায় শুয়ে চিন্তা করছে, এটা কি হলো। মোহনা আপুর যদি বিয়ে থাকে তবে তিনি আমাকে এত সন্দেহজনক কথা বললেন কেন? তাছাড়া খাওয়ার টেবিলেও এমন ব্যবহার করলেন কেন? অবনী বিষয়টা মোহনা থেকে জানতে চেয়েছিল, কিন্তু রাতে দেরিতে খাওয়ায় সবাই যার যার রুমে চলে যায়, তার জিজ্ঞেস করা হয়।